ক্ষমতায় থেকে উন্নয়ন করার কারণেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত বিজয় জেনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথ সভায় এসব কথা বলেন তিনি। সম্প্রতি উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয় সংসদ সদস্য মন্ত্রীদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করতে এই যৌথ সভা। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থেকে উন্নয়ন করার কারণেই দলটির জনপ্রিয়তা বেড়েছে। সাধারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সময় সরকার ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে যায় বা তাদের জনপ্রিয়তা হ্রাস পায়, কিন্তু আল্লাহর রহমতে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি, বরং জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে নতুন কমিটি করা হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। আমরা 8টা বিভাগে 8টি কমিটি গঠন করেছি, যে কমিটির দায়িত্ব থাকবে আমাদের সংগঠনগুলি একেবারে তৃণমূল পর্যায় থেকে আবার নতুন করে ঢেলে সাজানো এবং গড়ে তোলা এবং সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আরো মজবুত করে গড়ে তোলা, সেটাই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগকে জনমানুষ আর উন্নয়নের দল হিসেবে আখ্যা দিয়ে বঙ্গবন্ধু কন্যা নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ তুলে ধরেন। যে জাতীয় আন্তর্জাতিকভাবে যত সার্ভে করা হয়েছিল, সে সার্ভেতে তখন থেকে স্পষ্ট যে আওয়ামী লীগকে জনগণ চায়, আওয়ামী লীগকে ভোট দেবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তাই তারা নির্বাচন করার থেকেও সিট বিক্রি করা আর সেখানে একটা বাণিজ্য করা, অর্থাৎ নমিনেশন বাণিজ্যটাকেই তারা গুরুত্ব দিয়েছে, যার জন্য তাদের এই হাল। সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরেছে বলেই স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জানান, দেশকে সমৃদ্ধশালী করেই জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করা হবে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা। দলীয় সিদ্ধান্তে নির্বাচিতরা সংসদে যাবেন না আর এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে দলের নেতাকর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর প্রকাশনা উৎসবের আয়োজন করে শতনাগরিক। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সাহসী সহকর্মী না পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ব্যর্থতা। বেগম খালেদা জিয়া যাদের পরামর্শ নেবেন, সেই পরামর্শ যারা উৎসাহিত দিবেন, তার পাশে যারা থাকবেন, তাদের মধ্যে এখনো আমি বলছি বেগম খালেদা জিয়া ব্যর্থ। অনেক সিনসিয়ার সাহসী সহযোগী তিনি সৃষ্টি করতে পারেন না। এ সময় বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেয়া নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। এখান থেকে ফিরে যাওয়ার বা কোনো পরিবর্তনের কোনো প্রশ্ন ওঠে না। আওয়ামী লীগের এই দুর্বিচার, এই নির্যাতন, এই অত্যাচারের কারণে বিএনপি আগামী 100 বছর একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে। বাংলাদেশে এখন অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এখন আর জনগণের প্রতিনিধি যেখানে যে সকল আসনে বসার কথা, সেখানে আর জনগণের নির্বাচিত প্রতিনিধিরা নেই, সেখানে আছে মনোনীত প্রতিনিধিরা। এটা অসাংবিধানিক, অনৈতিক। নেতাকর্মীদের হতাশ না হয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি রাজনীতি, দেশনেত্রী এবং খালেদা রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের রাজনীতি। কখনো হতাশ হবেন না। আমরা সবাই অত্যন্ত আশাবাদী। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী, তিনি যেখানেই থাকুন, জেলে থাকুন আর বাইরে থাকুন, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এমন বেকায়দা পরিস্থিতিতে নেই সরকার, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত ওয়ার্ল্ড
প্রেস ফ্রিডম ইন্ডেক্সের প্রতিবেদন নাকচ করে দেন তিনি। সকালে শিল্পকলা একাডেমিতে রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী, প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সরকার এমন কোনো বেকায়দায় নাই যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, প্যারোলে কিংবা অন্য কোনোভাবে মুক্তি দিতে হবে। আসলে এগুলো ইন্ডিপেন্ডেন্ট সংগঠন, সুতরাং এই র্যাঙ্কিংয়ের সাথে, এই প্রতিবেদনের সাথে আমি একমত নই। আমি মনে করি বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, গণমাধ্যমের বিকাশ ঘটেছে। যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ঢাকার আদালতের আদেশ সে দেশে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই রায়ের প্রতিলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকের একটি প্রতিষ্ঠানের হিসাব থেকে প্রায় 60,000 পাউন্ড অর্থাৎ 65 লাখের বেশি টাকা পাঠানো হয় তারেক ও জোবাইদার 3টি ব্যাংক হিসাবে। সন্দেহজনক এই লেনদেনের কারণে ব্যাংক হিসাবগুলো এরই মধ্যে জব্দ করেছে ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গেল বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক জোবাইদার 3টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত। 3টা অ্যাকাউন্টের মধ্যে একটি তারেক রহমান সাহেবের নিজের, একটি তার ওয়াইফ জুবাইদা রহমানের, আর একটি তারেক রহমান সাহেবের কোম্পানির নামে। এই অর্ডারটা পরে এটাকে বাস্তবায়ন করার জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আইনের মাধ্যমে রিকোয়েস্ট পাঠানো হবে লন্ডন। এই আদেশ ইংল্যান্ডে কার্যকর করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনে পাঠানো হবে আদেশটি। তারপর স্যান্টান্ডার ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবে সে দেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আর আদালত দেশের নির্দেশ যেটা দিয়েছে এটা আমরা সরাসরি ফরেন মিনিস্ট্রির আন্ডারে থেকে তারা আমরা সরাসরি জানিয়ে দেব। এর প্রসিডিউরটা এইরকমই। এদিকে ঢাকার আদালতের আদেশ ব্রিটেনে কার্যকর করা বেশ কঠিন হতে পারে জানিয়ে অর্থ পাচার রোধে উন্নত দেশের দ্বিমুখী নীতির সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। একদিকে ওরা বলেন যে আপনারা মানি লন্ডারিং যেগুলো হয় এগুলো উপরে খড়গ হাতে দেবে, আবার অন্যদিকে তারা স্কোপ তৈরি করে দেন। আমরা আশা করব এই মানি লন্ডারিং ক্ষেত্রেও তারা যাতে আমাদের সাহায্য করে। আমাদের যে ধরনের নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করি। আর বিদেশে উনি তো ইনকাম করেন না, সুতরাং ওনার অ্যাকাউন্টে এত টাকা ক্ষেত থেকে জমা হবে। পরিবারসহ যুক্তরাজ্যে বসবাসরত তারেকের বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বিনিয়োগ সংক্রান্ত একটি অভিযোগের অনুসন্ধান করছে দুদক। সংস্থাটি বলছে, ব্যাংক হিসাব জব্দের বিষয়ে এখনই ব্যবস্থা না নিলে ওই অর্থ বেহাত হয়ে যেতে পারে। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় আর্থিক লেনদেনের বিষয়টি অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট। হত্যাকাণ্ডে কারা টাকা দিয়েছে তা জানতে চাইছেন কর্মকর্তারা। সিআইডি কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডে অর্থ লেনদেন হয়েছে বলে যে অভিযোগ রয়েছে, সিআইডি সেই অর্থের উৎস খুঁজে বের করবে। আলোচিত এই মামলায় এ পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই। এর মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিযোগ উঠেছে, নুসরাত হত্যায় অর্থের যোগান দিয়েছিলেন স্থানীয় কয়েকজন। ফেনীর সোনাগাজীর ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতকে অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করায় 6 এপ্রিল হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে নুসরাত হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। বিকেলে সোনাগাজীতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নুসরাত হত্যার পর অনেক আসামির জবানবন্দিতে তার নাম উঠে আসে। নুসরাতকে হত্যার পর খুনিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন এবং পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ আলমকে বিষয়টি জানিয়েছিলেন। সে কারণে এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। এদিকে নুসরাত হত্যা মামলার আসামি জাভেদ হোসেন ও উম্মে সুলতানা পপিকে আজ আবারও আদালতে তোলা হয়। এছাড়া সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত করেছে মাদ্রাসার শিক্ষা বোর্ড।
নুসরাত হত্যার প্রতিবাদ ও নারীর প্রতি সহিংসতা রোধে রাজধানীতে মানববন্ধন করেছে শ্রমজীবী নারী মৈত্রী। এছাড়া ফেনীতে মশাল মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবী পরিবার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নুসরাতের হত্যাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। এ সময় তারা ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা ও নুসরাতের পরিবারকে অসহযোগিতার অভিযোগে সোনাগাজী পুলিশের ভূমিকারও সমালোচনা করেন। এদিকে সন্ধ্যায় ফেনী ট্রাঙ্ক রোড শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু করে জেলা স্বেচ্ছাসেবী পরিবার। হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিলে অংশ নেন পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে উপস্থিত ছিলেন আমরা কজন স্বেচ্ছাসেবক সংগঠনের উপদেষ্টা আরিফুল আমিন রিজভী ও সচেতন যুব সমাজ ফেনীর আহ্বায়ক আরাফাত খান সহ অনেকে। স্বপ্নধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরো যা থাকছে। প্রশ্নপত্রে পর্নো তারকার নাম বিষয়টি নিয়ে বিব্রত স্কুল কর্তৃপক্ষ, তদন্ত করে দেখা হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী। আসল কাঠের জন্য ঘাটে মাঠে না ঘুরে নিন প্রোটেক্টর উডেন ডোর। 100% ট্রিটেড এবং সিজনড। এর ফুল সেল প্রেশার ট্রিটমেন্ট নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। প্রোটেক্টর উডেন ডোর, কথায় নয় কাঠে বিশ্বাসী। হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙার কাজটি প্রযুক্তিগতভাবে মোটেই সহজ নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 2-3টি পদ্ধতি ব্যবহার করে ভবন ভাঙার কাজটি শেষ করা সম্ভব হলেও বাংলাদেশে সেই সব প্রযুক্তি নেই। তাই একটি সমন্বিত উদ্যোগের কথা বলছেন তারা। সারা বিশ্বে এখন ভবন ভাঙতে বিস্ফোরক ব্যবহার করে নিয়ন্ত্রিত পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে ঝুঁকি কম এবং দ্রুত কাজ শেষ করা যায়, কিন্তু তার খরচ অনেক বেশি। আরেকটি হচ্ছে গাইতি শাবল ব্যবহার করে ধীরে ধীরে ভাঙা, যা ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। কিন্তু এ পদ্ধতিতে ভবন থেকে বের হওয়া ধ্বংসাবশেষ আবার ব্যবহার করা সম্ভব। হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙার ক্ষেত্রে দুটি পদ্ধতির কথাই ভাবা যেতে পারে বলে জানালেন বিশেষজ্ঞরা। উন্নত দেশে যেটা করা হয় সেটা হচ্ছে যে কন্ট্রোল ডেমোলিশন। সময়ের দিক থেকে সেটা অ্যাডভান্টেজিয়াস, বাট যদি আমি রিইউজের দিক থেকে সেটা আবার ভালো হবে না। একটা সমন্বিত পরিকল্পনা দরকার এবং কিভাবে করলে পরিবেশের ক্ষতি মিনিমাইজ করে করা সম্ভব। তবে কি পদ্ধতিতে ভবনটি ভাঙা হবে সে সিদ্ধান্ত নিতে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরকে যুক্ত করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা ঠিক করার উপর পরামর্শ দিচ্ছেন তারা। একটা অ্যাডভাইজারি কমিটি বা এক্সপার্ট কমিটি, তারা গভর্নমেন্ট এজেন্সিকে অ্যাডভাইস করবে যে আপনাদের এই ভবনটা ভাঙার জন্য সকল কিছু বিচার বিশ্লেষণ করে এই মেথডে যাওয়া উচিত। এরকম একটা কমিটিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থাকবে, অবভিয়াসলি হেলথ অ্যান্ড সেফটির ধরনের ফায়ার ব্রিগেডের লোক থাকতে হয়, পরিবেশের লোক থাকতে হবে, কারণ পলিউশন তৈরি হবে, সেটা কন্ট্রোল মিটিগেশন কীভাবে করবেন, মিলিয়ে জিনিসটাকে করতে হবে যাতে সবার ইন্টারেস্টটাকে এখানে কেটার করা যায়। 2008 সালে বিজয় সরণির র্যাঙ্কস ভবন শাবল গাইতি দিয়ে ভাঙা হয়। এ কাজ করতে গিয়ে নিহত হয়েছিলেন 4 শ্রমিক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে পর্নো তারকার নাম বিষয় নিয়ে বিব্রত স্কুল কর্তৃপক্ষ। কেন, কি কারণে পরীক্ষার প্রশ্নে এরকম বিষয় তুলে ধরা হলো তা জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকের কাছেও। শিক্ষামন্ত্রী বলছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্র। 2টি প্রশ্নের সম্ভাব্য উত্তরে 2 পর্ন তারকার নাম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝড়। এছাড়া অন্য একটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়। 4টি বিকল্পের একটির উত্তর নিয়ে চলছে সমালোচনা। প্রশ্নপত্র প্রণয়নে যুক্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিষয়টিকে বলছেন বিব্রতকর। এটুকু আমি বলতে পারি যে আসলে এরকম ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ক্ষমার অযোগ্য। কারণ একজন শিক্ষক হিসেবে এই ধরনের ভুল হয় না বা ঠিক না। তখন আসলে আমাদের মিটিং হবে, মিটিং এ মহান যা বলছেন, আমার ম্যানেজিং কমিটি আছে, কমিটি যা বলছে সেটাই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার বিরুদ্ধে কি তার ব্যবস্থা করতে হবে। বিষয়টিকে অন্যায় বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই ধরনের প্রশ্ন কেন হবে? নামের ব্যাপারে বহু নির্বাচনী প্রশ্নে অনেক রকমের নাম আসতে পারে, কিন্তু যে ধরনের নাম ব্যবহার করা হয়েছে সেগুলো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। সে বিষয়টি আমরা খতিয়ে দেখব। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইল, নোয়াখালী ও গাজীপুরে পুকুরে ডুবে 6 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দ দাসী এলাকার
যমুনা নদীর চিতুলিয়াপাড়া অংশে ডুবে 2 শিশুর মৃত্যু হয়। ঋতু ও ছোঁয়া আক্তার এই 2 শিশু সম্পর্কে চাচাতো বোন। পরিবারের সদস্যরা জানান, নিহত 2 শিশু নদীর পাড়ে খেলতে যায়। অনেকক্ষণ পর স্থানীয়রা নদীতে দুজনকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়াসির ও সুমাইয়া মামাতো ফুফাতো ভাই বোন। পুলিশ জানিয়েছে, দুপুরে 2 শিশু বাসার পাশের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউজপাড়ায় পুকুরে গোসল করতে নেমে মামুন ও মারিয়া নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি ও মুক্ত গণমাধ্যমের পাশাপাশি অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের দাবিতে রাজধানীতে মানববন্ধন পালিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা ব্যানারে এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, সারা বিশ্বে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের যে জোর দাবি উঠেছে, বর্তমান সময়ে তার কেন্দ্রীয় চরিত্রে অবস্থান করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তাই গণসাংবাদিক অ্যাসাঞ্জের মুক্তির দাবি জানানো সব মানুষের নৈতিক দায়িত্ব। গাজীপুরের সালনায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহত যুবক অস্ত্র ব্যবসায়ী ছিল বলে দাবি করেছে র্যাব। এ ঘটনায় র্যাবের 2 সদস্য আহত হয়েছেন। র্যাব জানায়, রাত 2:30টার দিকে অস্ত্র কেনা বেচার খবর পেয়ে তাদের একটি টহল টিম নগরের সালনা এলাকায় পৌঁছায়। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাব পাল্টা গুলি চালালে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে বগুড়ায় বন্দুকযুদ্ধে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাফিদ আনাম ওরফে স্বর্গ নিহত হয়েছে। পুলিশের দাবি, রাতে নামাজগড় ধরমপুর সড়কে 2 দল সন্ত্রাসের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়। নরসিংদীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির 39টি বাসের মধ্যে মাত্র 12টি সচল আছে, আর 27টি বাস প্রায় 10 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় বাস ডিপোতে পড়ে আছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বাসগুলো। নরসিংদী শহর থেকে বিআরটিসি বাসের যাত্রা শুরু 80-র দশকে। দীর্ঘদিন মানসম্মত যাত্রী সেবা দিয়েও সুনাম অর্জন করেছিল বিআরটিসি। কিন্তু গত 10 বছর ধরে এই ডিপো থেকে নরসিংদী ঢাকা সড়কে বিআরটিসি বাস চলে না। আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের পরেই বন্ধ হয়ে যায় এই ডিপো। সব গাড়ি এখান থেকে নতুন বাস টার্মিনাল আছে, এখন এখান থেকে চলে না। এখানে বিআরটিসি গাড়ি আগে চলতো, তারপরে এখানে গাড়িগুলি সব নষ্ট হয়ে পড়েছে। বিআরটিসি বাসের যে বর্তমান যে বাসের যে অবস্থা, এই অবস্থার কারণে মনে করেন গাড়িগুলো অকেজই বেশিরভাগ। নরসিংদী ডিপোতে কোনো গাড়ি নাই। যাই 2টা গাড়ি আছি, যাই 2টা গাড়ি ছিল আমরা চালাইতাম। নরসিংদীতে গুলিস্তানতে নরসিংদী চালাইতাম, এখন তাও নাই। যদি আমাদের এই ডিপোটা আবার নতুন করে খুললা দেয়, এতে বাস চলাচলের লাগি তা ব্যবসায়ী এলাকার লোকজনের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হইতো। এ বিষয়ে কথা বলতে রাজি হননি নরসিংদী বিআরটিসি ডিপোর ব্যবস্থাপক। তবে ডিপোর কারিগরি প্রধান জানান, নরসিংদী ঢাকা রুটে 39টি গাড়ি বরাদ্দ থাকলেও সচল মাত্র 12টি। এগুলো চলে আবার অন্য রুটে। এই 12টা গাড়ি আমাদের যদি আমরা ডিপোর ভিতর থেকে ছাড়লে, এবং আরো সরকার যে আমাদেরকে নতুন গাড়ি দিচ্ছে বর্তমান, এই গাড়িগুলোও যদি আপনার এই ডিপোর ভিতর থেকে আমরা ছাড়ি, এবং তাহলে আমাদের এই নরসিংদীর জনগণও সেবা পাবে এবং আমাদের বিআরটিসিও ভালোভাবে চলতে পারবে। শিগগিরই নরসিংদী থেকে বিআরটিসি বাস চলাচল শুরু করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নিউজের রিপোর্টার ফাহমিদা শম্পার মা নাজমা বেগম মারা গেছেন। তার বয়স হয়েছিল 56 বছর। শুক্রবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরে খিলজি রোডে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাজমা বেগম দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। সন্ধ্যায় নিজ গ্রাম ফরিদপুর সদর উপজেলার বাঘারকান্দিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। নাজমা বেগমের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে ডিবিসি পরিবার। নদী ভাঙন, বেহাল যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, বিদ্যুৎ ও ড্রেনেজ দুরবস্থা সহ নানা সমস্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 31তম নম্বর ওয়ার্ড। আগামী 5ই মে ময়মনসিংহ সিটি নির্বাচনে এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1/2 ডজনের বেশি প্রার্থী, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
ময়মনসিংহ সদর উপজেলার খাগড়হর, চর শিরতা ও চর ঈশ্বরদিয়া ইউনিয়নের 3টি অংশ নিয়ে সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড। মূল শহর থেকে এই ওয়ার্ডের দূরত্ব মাত্র 2 কিলোমিটার হলেও পথে প্রধান বাধা ব্রহ্মপুত্র নদ। কোনো সেতু না থাকায় জরুরি প্রয়োজনে চলাচলের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কাচারীঘাটে ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতুর। অন্যদিকে নদীর ওপারে চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর ও চর জেলখানা গ্রামে শিক্ষার জন্য রয়েছে মাত্র একটি উচ্চ বিদ্যালয় ও 3টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমরা চাই এই এলাকায় ভালো কমিশনার আসুক এবং এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করুক। জাগরে যোগ্য মনে করবাম, জাগরে ভালো মনে করাম, তা করে আমরা ভোট দেন। হাজার হাজার মানুষ কাছারি ঘাট দিয়ে পার হন, নদী পার হয়। এখানে একটি ব্রিজ হলে খুবই উপকার হবে সকলের জন্য। নির্বাচনে এই ওয়ার্ড থেকে লড়বেন 8 জন কাউন্সিলর প্রার্থী। কাছারি ঘাটে আমাদের একটা জরুরি ভিত্তিতে ব্রিজ দরকার। আমি যদি কমিশনার হই তাহলে ব্রিজটা করার জন্য চেষ্টা করব। আমি প্রথমে শিক্ষার উপর গুরুত্ব দিব এবং এলাকায় মাদক নিয়ে সমস্যা আছে এইগুলির দিকে একটু নজর দেব। আমি এই এলাকার মানুষের উন্নয়নের সাথে থাকতে চাই। আমি আশাবাদী যে আগামী 5ই মে যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে, ওই নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। এই ওয়ার্ডে মোট 12,978 জন ভোটার রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। তালের পাখা বদলে দিয়েছে নাটোরের একটি গ্রামের নাম। গ্রামের মানুষের জীবিকা নির্বাহের অন্যতম উৎস এখন তালপাতার পাখা তৈরি। গ্রীষ্মের খরতাপে নিম্নবিত্তের ভরসা তাল পাখা, তাই বছরে 6 মাস পাখা তৈরির কাজে ব্যস্ত থাকে গ্রামের শতাধিক পরিবার। একটি তাল গাছও নেই, তবুও তালপাতার গ্রাম বলে পরিচিত এই গ্রাম। নাটোর শহর থেকে 45 কিলোমিটার দূরের হাপানিয়া গ্রামের লোকজন তালপাখা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। শতাধিক পরিবার এ কাজের সঙ্গে যুক্ত। পুরুষদের পাশাপাশি নারীরাও তালপাখা তৈরি করেন। সংসারের নানা কাজের পাশাপাশি পৌষের শুরু থেকে আশ্বিন মাস পর্যন্ত পাখা তৈরি করা হয়। 100 পাখা তৈরি করে মজুরি পাওয়া যায় 35 টাকা। 3 থেকে 5 জন নারী একসাথে বসে ঘন্টায় 300 পাখা তৈরি করেন অনায়াসে। 75 বছর হলে আমি এই করি খাচ্ছি। এখন জিনিসপাতির দাম বেশি, কোনো হালে দিন যায়। পৌষের শুরুতে উত্তরের নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে তালপাতা কিনে আনা হয়। এক একটি পাতার দাম পড়ে 10 থেকে 11 টাকা। পাইকারদের কাছে 12 থেকে 15 টাকায় বিক্রি করা হয় এক একটি পাখা। রাজধানী সহ টাঙ্গাইল, খুলনা, পাবনা ও সিরাজগঞ্জের তালপাখার চাহিদা মেটান এই হাপানিয়ার কারিগররা। প্রতি বছরে আসি, 10 থেকে 11 টাকা পিস কিনা, 15 টাকা 20 টাকা পিস বিক্রি। লিজার ক্যাশ পাতে কিছু নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি না। কোন রকম প্রশিক্ষণ ছাড়াই এই কাজ করলেও দাদন নিতে হয় বলে খুব একটা লাভ হয় না কারিগরদের। 50 টাকা নিলেও সুদ দেওয়া লাগে, ওনারা সুদ দিতে হলে তো আর নিজেদের কিছু থাকে না, খাওয়া পড়া ছাড়া। লোন আমার সরকার দিলে ব্যবসাটা ভালোভাবে চালাতে পারবো। বিসি কর্তৃপক্ষ বলছে কারিগররা সহায়তা চাইলে তাদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে সহযোগিতা করা হবে। তারা যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায়, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব, সেটা প্রশিক্ষণ দিয়ে হোক, আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করব। টিবিসি নিউজ ডেস্ক। বৌদ্ধ ধর্মের দর্শনীয় স্থানগুলোকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ, নেপাল ও ভুটানের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পর্যটন মেলায় আয়োজিত এক সেমিনারে তিনি আহ্বান জানান। সাবেক এই মন্ত্রী বলেন, বাংলাদেশেও বুদ্ধিস্ট পর্যটন এলাকাগুলো এখন অবহেলিত অবস্থায় আছে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় পাহাড়পুর কিংবা ময়নামতির মতো দর্শনীয় স্থানগুলো পর্যটক আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে। এ সময় উপমহাদেশে বুদ্ধিস্ট পর্যটন এলাকাগুলোর প্রচারণার জন্য প্রতিবেশী দেশগুলোকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানানো হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পর্যটন মেলা। এতে পর্যটন খাতের দেশি বিদেশি প্রতিষ্ঠানের প্রায় 220টি স্টল রয়েছে। মেলা উপলক্ষে অংশগ্রহণকারী দিয়েছে নানা অঙ্কের ছাড় ও অফার। সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় রাজধানীতে হলো চাইল্ড রাইটস
অ্যাওয়ারনেস কনসার্ট। সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই কনসার্ট উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাবিনা ইয়াসমিন। এছাড়া গান পরিবেশন করেন হাসান আবিদুর রেজা জুয়েল ও সমাজসেবামূলক সংগঠন DCI এর শিশু শিল্পীরা। সঙ্গীত ও নৃত্যকলার মধ্য দিয়ে সবাইকে মুগ্ধ করেন শিশু শিল্পীরা। সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, অন্ধত্ব দূরীকরণ সহ নানা বিষয়ে কাজ করছে DCI। এই কনসার্টের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। নবনাট্য সংঘের আয়োজনে শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে শুরু হয়েছে 3 দিন ব্যাপী প্রথম কণ্ঠশীলন কর্মশালা। শুক্রবার সকালে এই কর্মশালার উদ্বোধন করেন নাট্যজন সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক কামাল রোহানি। গাইবান্ধা, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঢাকা সহ 12টি জেলার অর্ধশত নাট্যকর্মী কর্মশালায় অংশ নেন। নাট্যকর্মীদের বাচিক শিল্প দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এই কর্মশালা বলে জানিয়েছেন আয়োজকরা। কর্মশালা চলবে 21শে এপ্রিল পর্যন্ত। পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের বিতর্কিত সীমান্তে বাণিজ্য স্থগিত করেছে ভারত। আজ থেকেই এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার ভারত সরকার জানায় সীমান্তের ওই অংশে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং জাল মুদ্রা পাচার হচ্ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তের অপব্যবহার করছে এমন প্রমাণ আছে বলেও দাবি করে দেশটি। কঠোর তদারকি ব্যবস্থার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ভারত ও পাকিস্তানের মধ্যে বিনিময় পদ্ধতিতে বাণিজ্য চলে। মরিচ, জিরা, আম, শুকনো ফল সহ বিভিন্ন দ্রব্যের বিনিময় হয়। এর আগে ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতের 40 জওয়ান নিহত হওয়ার পর পাকিস্তানে জঙ্গি আস্তানায় হামলা চালানোর দাবি করে দেশটি। এ ঘটনার পর কাশ্মীর পরিস্থিতির আরও অবনতি হয়। দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী প্রদেশ কাওয়াজুলু নাটালে একটি গির্জার দেয়াল ধসে অন্তত 13 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 29 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা দানকারী কর্মীরা। শুক্রবার ইম্প্যাঞ্জেনি এলাকায় পেন্টেকোস্টাল হোলিনেস গির্জায় এই ঘটনা ঘটে। গির্জাটিতে স্টার সানডের সপ্তাহব্যাপী অনুষ্ঠান চলার সময় দেয়াল ধসের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় গির্জার দেয়াল ধসে পড়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার সময় গির্জার ভিতর কয়েকজন ঘুমাচ্ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ পায়। গির্জার সামনে একটি তাঁবুতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান চলছিল বলেও খবরে বলা হয়েছে। কানাডায় তুষার ধসে 3 পেশাদার পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায় ওই 3 পর্বতারোহী কানাডিয়ান রকিজ অঞ্চলের সর্বোচ্চ চূড়া হাউস পিকে আরোহণের চেষ্টা করছিল। 3 পর্বতারোহী হলেন অস্ট্রেলিয়ার ডেভিড লামা ও হ্যান্স জার্গ আওয়ের এবং যুক্তরাষ্ট্রের জেস রসকেলি। 3 পর্বতারোহী হাউস পিকের দুর্গম এবং ঝুঁকিপূর্ণ পূর্ব দিক দিয়ে চূড়ায় ওঠার চেষ্টা করছিলেন। এরা নিখোঁজ হওয়ার পর ন্যাশনাল পার্কের কর্মীরা তাদের উদ্ধারে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যান। তারা জানান সেখানে তুষার ধসের প্রমাণ এবং ধ্বংসস্তূপের মধ্যে পাহাড়ে ওঠার যন্ত্রপাতি দেখতে পান, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এখনই সেখানে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। এবারে জানাবো এসালম গ্রুপ খেলার খবর। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় তাসকিনের কান্নার ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। আর ঢাকা লিগে সৌম্য সাব্বিরদের পারফরমেন্সের ওঠানামায় হতাশ হচ্ছেন না তিনি। বিশ্বকাপের মঞ্চে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেই পারফরমেন্স দেখাতে চান অলরাউন্ডার সাইফুদ্দিন। ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে বাদ পড়া তাসকিনের কান্নার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সে ছবিও এখন পুরনো, তবে সাধারণ দর্শক থেকে ক্রিকেট কর্তা কেউই তাসকিনের এই আচরণ নেননি ইতিবাচক হিসেবে। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাব্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজন তো আরও এক ধাপ এগিয়ে। তার মতে তাসকিনের এই ব্যবহার রীতিমতো অপরিপক্কতা। আমি এটাকে কোনোভাবেই নিতে পারিনি। মানে আমার কথা হলো তাসকিনকে সবসময় তাসকিনকে আমি অন্য চোখেই ভাবে দেখি বা খুব ছোট থেকে তাসকিন দেখেছি, বাট আমার কাছে জিনিসটা ভালো লাগেনি। কারণ হি ইজ গ্রোন আপ, ইজ নট মোর আন্ডার 19, ঠিক না? একটা প্লেয়ারের খারাপ সময় যাবে, খারাপ হবে, ভালো হবে। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য সৌম্য সরকার, যদিও ওর নেই ধারাবাহিকতা। ঢাকা লিগে শুক্রবারের ম্যাচেও ওর রান শূন্য। দুশ্চিন্তা থাকলেও ওকে নিয়ে এখনো হতাশ হতে চান না খালেদ মাহমুদ। তো আমি মনে করি সৌম্য ক্লাস প্লেয়ার। সৌম্য আমার মনে হয় একটা ইনিংস দূরে, আমি যেটা বললাম যে একটা ভালো ইনিংস খেললে সৌম্য উইল বি ওকে, এবং সৌম্য সে অ্যাবিলিটি আছে বড় রান করার। মিথুন সাব্বির যারাই ন্যাশনাল লিগে আছে তারা কিন্তু যে খারাপ খেলছে তা না, বাট শেষ করতে পারছে না।
সৌম্য সাব্বিরদের ফ্লপের দিনে আলো ছড়িয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। দ্বিতীয়বারের মতো লিস্ট এতে নিয়েছেন 5 উইকেট। ওয়ার্ল্ড কাপটা ওর কাছে মহামঞ্চ, তাই আগাতে চান ধাপে ধাপে। যদি ম্যাচের সুযোগ পাই অবশ্যই ভালো করার চেষ্টা করব। এখন অনেক দেরি, আয়ারল্যান্ড সিরিজ আছে, ওখানে নিজেকে প্রমাণ করার অনেক কিছু বাকি আছে। ম্যাচ বাই ম্যাচ যদি সুযোগ পাই ভালো করার চেষ্টা করব, সেটা বোলিং হোক আর ব্যাটিং হোক। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। ছুটি কাটিয়ে ফিরেছেন টাইগারদের হেড কোচ স্টিভ রোডস। বিসিবিতে এসেই নেমে পড়েছেন শিষ্যদের তদারকিতে। ডিপিএল এর সুপার লিগের ম্যাচে আবাহনী প্রাইম ব্যাংকের ম্যাচে মোসাদ্দেক, সৌম্য সাব্বিরদের দিকে আলাদা নজর রোডসের। যারা ডিপিএল খেলছেন না তারা নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। গত কয়েকদিনের মতো আজও নেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। আসার কথা দ্রুত ফিট হয়ে উঠছেন রুবেল মুস্তাফিজরা। বিশ্বকাপ দলের সদস্যদের নিয়ে অনুশীলন শুরু হবে 22 এপ্রিল থেকে। প্রথমে ফিটনেস ট্রেনিং, পরে ব্যাটে বলে নিজেদের ঝালাই করবেন টাইগাররা। বিশ্বকাপ মিশনের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে 1 মে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। টাইগারদের বিশ্বকাপ দল নিয়ে শেষ হচ্ছে না ভক্ত সমর্থক আর বিশেষজ্ঞদের আলোচনা পর্যালোচনা। বিশ্বমঞ্চে টাইগার পারফরম্যান্স নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা তাদের। তবে বিসিবি কোচ নাজমুল আবেদিন ফাহিমের মতে এখনই চ্যাম্পিয়নদের সঙ্গে বাংলাদেশের তুলনা করাটা ঠিক যৌক্তিক নয়। তবে ইংল্যান্ডের কন্ডিশনে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলেই সেরা 4-এ নাম লেখানোর সামর্থ্য আছে এই স্কোয়াডের। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে চলছে কাটাছেঁড়া। সেরা 15 জনের 2-1টা জায়গা নিয়ে সমালোচনার ঝড় গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া। তারপরও সবাই একমত, বিশ্বমঞ্চে এটাই বাংলাদেশের সেরা দল। এই দল নিয়ে ক্রিকেট ভক্তদের আশারও শেষ নেই। এরই মধ্যে অনেকেই প্রেডিক্ট করাও শুরু করে দিয়েছেন। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন খেলোয়াড়দের আত্মবিশ্বাসী পারে বাংলাদেশকে সেমিফাইনালে তুলতে। সামগ্রিকভাবে আমাদের দলটা খুব একটা খারাপ না, কিন্তু আমরা বিগত বিশ্বকাপে ভালো খেলেছি এবং সেখানে কিন্তু আমাদের ওই ধরনের সেই 5-6 জন স্টাবলিশ প্লেয়ারের বাইরে খুব বেশি প্লেয়ার ছিল না। কিন্তু এখন কিন্তু আমাদের কিছু কিছু প্লেয়ার আরও এসেছে যারা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের কাছাকাছি বা আন্তর্জাতিক মানের, এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতেই পারি। তবে বাস্তবতা ভিন্ন। কন্ডিশন আর ফরম্যাটের কারণে ইংল্যান্ডে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে ভালো করার ওদের যে ডেফিনেশন সেটা একরকম, আমাদের ভালো করার ডেফিনেশনটা কিন্তু ওরকম হলে সেটা খুব আনরিয়েলিস্টিক হবে। ফরম্যাটের কারণে আমাদের জন্য একটু ডিফিকাল্টি হয়েছে। আমরা চাবো যে অ্যাটলিস্ট আমাদের সমশক্তি যেসব দলগুলো আছে এইসব দলের সাথে আমাদের যেতে উচিত হবে, যারা একটু বড় দল হিসেবে স্বীকৃত, তাদের বিরুদ্ধে ভালো খেলা এবং অনেক ইভেন্ট দিয়ে আমরা যদি ভালো খেলতে পারি এবং ওরা ওদের খেলাটা পুরো না খেলতে পারে, সেখানে আমাদের জেতার সম্ভাবনা থাকবে। আমাদেরকে এইভাবেই এগোতে হবে। কিন্তু আলোচনা সমালোচনা যাই হোক, স্বপ্নের বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ দেবে বাংলাদেশ। টাইগার ভক্তদের এমনটাই চাওয়া। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।